হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা পি ব্লকের ডিপিপি ওয়ানটা সম্পর্কে ডিসকাশন করব। তো সবথেকে প্রথমেই আমাদের প্রশ্নগুলো দেখো রয়েছে। প্রথমেই যে আমার প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে প্রদত্ত কোন যৌগকে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। তো আমরা খুব ভালো করেই জানি যে কতগুলো গ্যাসকে উত্তপ্ত করলে আমাদের নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তার মধ্যে NH4NO2, এটাকে অ্যামোনিয়াম নাইট্রাইট, এটাকে হিট দিলে নাইট্রোজেন পাওয়া যায়। অ্যামোনিয়াম ডাইক্রোমেট, এটাকে হিট দিলে নাইট্রোজেন পাওয়া যায়। সোডিয়াম অ্যাজাইড, এটাকে হিট দিলেও নাইট্রোজেন পাওয়া যায়। এছাড়াও বেরিয়াম অ্যাজাইড, এটাকেও হিট দিলেও নাইট্রোজেন পাওয়া যায়। তাহলে এখানে সবগুলোই কারেক্ট আছে আমার। তাহলে আমার এখানে উত্তরটা হবে 1-এর ডি। আচ্ছা, বেশ, সবগুলোর ক্ষেত্রেই এই যে NH4NO2 এবং অ্যামোনিয়াম ডাইক্রোমেট রয়েছে, এদের ক্ষেত্রে প্রথমেই আমরা ওয়াটারটাকে বার করে নেব, তারপরে নাইট্রোজেনটাকে প্রোডাক্ট হিসাবে লিখব, আর বাকি যেটা পড়ে থাকবে সেটাকে আমরা প্রোডাক্ট লিখব। ঠিক আছে, যেমন যদি আমরা এখানে একটা দেখাই যে NH4NO2, এটাকে যদি আমরা হিট দিই, এখান থেকে দেখো 2 অণু জল প্রথমেই বেরিয়ে চলে আসবে, আর আমার দুটো N মিলে নাইট্রোজেন তৈরি হবে। ঠিক তেমনিভাবে যদি আমি অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে হিট দিই, তাহলে এখান থেকে আমার দেখো 4 অণু জল বেরিয়ে আসবে, 4H2O। আচ্ছা, N2 বেরিয়ে আসবে, আর পড়ে থাকবে Cr2O3। ঠিক আছে, আচ্ছা, NaN3, এটাকে যদি আমরা হিট দিই, তাহলে এটাকে 2 মোল নিতে হবে বা 2 অণু নিতে হবে। তাহলে এখানে আমাদের 3N2 হয়ে যাবে আর 2Na পড়ে থাকবে। আচ্ছা, যদি আমরা বেরিয়াম অ্যাজাইড এই যৌগটা নিই, তাহলে আমার কি হবে, ডাইরেক্ট 3N2 তৈরি হয়ে যাবে আর বেরিয়াম তৈরি হয়ে যাবে। বেশ, তাহলে আমার প্রথম অপশান চলে এলো সবকটি। নিচের কোন যৌগটির অস্তিত্ব নেই? দেখো, আমরা জানি যে নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা হচ্ছে 4, অর্থাৎ নাইট্রোজেনের চারিদিকে কখনোই 5টা বন্ড কিন্তু হতে পারবে না। ঠিক আছে, সর্বোচ্চ সমযোজ্যতা 4। আচ্ছা, কেন? তার কারণ হচ্ছে যে নাইট্রোজেনের সাইজ প্রথমত ছোট। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে নাইট্রোজেনের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাই এর ক্ষেত্রে সর্বোচ্চ সমযোজ্যতা 4-এর বেশি হতে পারে না। তাই এক্ষেত্রে Na5 এই যৌগটার কোনো অস্তিত্ব থাকবে না। বাকি ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এদের প্রত্যেকেরই ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, তাই এরা ভ্যালেন্সিটাকে এক্সপেন্ড করতে পারবে এবং এদের সর্বোচ্চ সমযোজ্যতা হবে 5, কখনো কখনো 6ও হয়। আর নাইট্রোজেনের ক্ষেত্রে জেনারেলি 3 হয়, ম্যাক্সিমাম 4, এটা আমরা জানি। তাই আমরা এখানে Na5-এর অস্তিত্ব নেই। মাইক্রোকসমিক লবণের সংকেত কী, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, খেয়াল রাখবে যে NaNH4HPO4, এটা হচ্ছে মাইক্রোকসমিক লবণের সংকেত। প্রদত্ত কোন মন্তব্যটি সঠিক নয়? দেখো, প্রথমের যে মন্তব্যটা রয়েছে অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বিষাক্ত, এটাই আমার সঠিক নয়, এটা ভুল ব্যাখ্যা। তাহলে আমার এটাই উত্তর চলে এলো। তার কারণটা হচ্ছে যে ফসফিন অ্যামোনিয়া থেকে অনেক বেশি বিষাক্ত। ফসফিন হচ্ছে এক ধরনের বিষাক্ত গ্যাস। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে আমার প্রথম উত্তরটা হলো ভুল। আচ্ছা, পরেরগুলো যদি আমরা দেখি যে অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি ক্ষারীয়। আমরা জানি যে ক্ষারকীয়তার ক্ষেত্রে হাইড্রাইড যৌগগুলোর ক্ষেত্রে অ্যামোনিয়ার ক্ষারকীয়তা সবচেয়ে বেশি হয়, তারপরে ওপর থেকে নিচে আস্তে আস্তে ক্ষারকীয়তা কমে। তাহলে প্রথম এই যে দ্বিতীয় অপশানটা আছে, এটা তো ঠিকই আছে। আচ্ছা, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি সুস্থিত, এটাও আমরা জানি যে বন্ধন শক্তির মান বা বন্ধন বিয়োজন শক্তির মান অ্যামোনিয়ার বেশি, তাপীয় স্থায়িত্বের মান অ্যামোনিয়ার বেশি, তাই সুস্থিতি অ্যামোনিয়ার বেশি। অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা জলে বেশি দ্রাব্য, এটাও সঠিক তথ্য। তার কারণ অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ডিং করতে পারে। হাইড্রোজেন বন্ড তৈরি করার জন্য, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করার জন্য অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা জলে বেশি দ্রাব্য। তাহলে আমাদের এখানে প্রথম অপশানটা আমার উত্তর হিসাবে চলে এলো। নেক্সট, প্রদত্ত কোন যৌগটির ক্ষারকীয়তা সবচেয়ে বেশি? তো আমরা খুব ভালোভাবেই জানি যে এখানে অ্যামোনিয়ার ক্ষারকীয়তা সবচেয়ে বেশি হবে। আচ্ছা, তার কারণটা কি? তার কারণ হচ্ছে অ্যামোনিয়ার গঠন দেখো এরকম টাইপের। নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে, আর হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে নাইট্রোজেন নিজের কাছে টেনে রেখেছে। ফলে কি হবে, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার রিপালশন দেখা যাবে। তাই নাইট্রোজেন সহজেই এই লোন পেয়ার ইলেকট্রনকে ডোনেট করে দিতে চাইবে, ফলে তার বেসিসিটি বা ক্ষারকীয়তা সবার চেয়ে বেশি হবে। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। আচ্ছা, এটা ক্লাস নোটসে সুন্দরভাবে লেখানো আছে, বা দেখবে আগের ভিডিওতেও আমরা ডিসকাশন করেছি, সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে বায়ুর উপস্থিতিতে ফসফিন যে সাদা ধোঁয়া উৎপন্ন করে, সেটা কি সংকেত বা সেটার নাম কি? তো বায়ুর উপস্থিতিতে মানে অক্সিজেনের উপস্থিতিতে ফসফিন যখন বিক্রিয়া করে, তখন P2O5 বা
যেটাকে আমাদের P4O10 ডাইমার হিসেবে উৎপন্ন হয়, সেটাই আমার এখানে সাদা ধোঁয়া হিসাবে উৎপন্ন হয়। তাহলে এখানে যে সংকেতটা হবে সেটাকে আমরা P2O5 লিখতে পারি, বা ডাইমার হিসেবে আমরা কখনো কখনো এটাকে P4O10 রূপেও এটাকে আমরা লিখে রাখি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফসফিনের সাথে বায়ুর উপস্থিতিতে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে সেটা কিসের? ফসফরাস পেন্টক্সাইডের সাদা ধোঁয়া। পরেরটা হচ্ছে যে নিচের কোন অক্সো অ্যাসিডটিতে PP বন্ধন বর্তমান, অর্থাৎ পি এর সাথে পি বন্ধন বর্তমান আছে নিচের কোন অপশানটাতে? তো এখানে দেখো এই যে 5 আর 7 রয়েছে প্রথম দুটো অপশান, এগুলো তো অক্সিজেন নাম্বারটা অড হওয়ার জন্য এখানে কি হয়, পি এবং পি এর মাঝখানে অক্সিজেনটা বসে যায়। ঠিক আছে, তো এই 6টার ক্ষেত্রে অর্থাৎ H4P2O6 এই যৌগটার ক্ষেত্রে আমাদের কিন্তু PP বন্ধন বর্তমান। আমরা যদি এর গঠনটা দেখি ঠিক এরকম টাইপের গঠন হবে, পি এর সাথে পি বন্ড থাকে, এদিকে আমরা পি ডবল বন্ড ও OH করে ফেলি, এটাকে আমরা পি ডবল বন্ড ও OH করে ফেলি। আচ্ছা, এদিকে একটা OH আর এখানে একটা OH। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গঠন। তাহলে এখানে দেখো পি এর সাথে পি বন্ড রয়েছে, যদি আমরা এর বেসিসিটি জানতে চাই তাহলে আমাদের বেসিসিটি কত হবে? বেসিসিটি হবে 4, কারণ আমাদের এখানে 4টে OH রয়েছে, তাই এক্ষেত্রে 4টে H+ আয়ন বেরোতে পারবে, তাই এর বেসিসিটি হচ্ছে 4। যদি আমরা এর নাম জানতে চাই তাহলে হচ্ছে এর নাম হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এর নাম হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড, হাইপোফসফরিক অ্যাসিড। ঠিক আছে, নোটসে দেখবে সুন্দরভাবে এগুলো বোঝানো আছে ছক করে, যে কার কী নাম হয়, কিভাবে কী গঠনগুলো হয় সেগুলো দেখবে ডিটেলসে বোঝানো আছে। সেখান থেকে এই যে এ অপশানটা রয়েছে এটার নাম হয়ে যাবে পাইরোফসফরাস অ্যাসিড, এবং লাস্টে যেটা রয়েছে এই বি নম্বরে যেটা রয়েছে H4P2O7 এটার নাম হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড। বেশ, তো এই হচ্ছে ব্যাপার। পাইরো বন্ড হলে খেয়াল রাখবে যে POP বন্ড হয়ে থাকে। চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডে POP বন্ধনের সংখ্যা কটা? 3টে। যদি আমরা এর গঠনটা দেখতে চাই তাহলে গঠনটা হচ্ছে 6 মেম্বার, গঠনটা হচ্ছে এরকম OPOPOP এই। ঠিক আছে, তাহলে এখানে POP বন্ধনের সংখ্যা হচ্ছে আমার কটা? 3টে। আর এই যে পিগুলো রয়েছে, পিগুলোতে আমরা পি ডবল বন্ড ও OH, পি ডবল বন্ড ও OH, পি ডবল বন্ড ও OH, এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। বেশ, তাহলে আমার চক্রাকার মেটাফসফরিক অ্যাসিড হয়ে গেল। আমার POP বন্ধনের সংখ্যা কটা হলো? এটা একটা, এটা একটা, আর এটা একটা। POP বন্ধনের সংখ্যা হয়ে গেল কটা? 3টে। পরের কোশ্চেনে চলে আসি। H3PO3 অ্যাসিডে কয়টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বর্তমান? তো H3PO3 প্রথমেই আমাদেরকে এর গঠনটা আঁকতে হবে। এটার নাম হচ্ছে অর্থোফসফরাস অ্যাসিড, বা এটাকে ফসফোনিক অ্যাসিড বলা হয়ে থাকে। তো এর গঠনটা কেমন? পি ডবল বন্ড ও OH, এটা তো আমরা পেয়েই গেলাম প্রথমেই। আচ্ছা, আমার এখনও একটা অক্সিজেন বাকি আছে আর দুখানা হাইড্রোজেন বাকি আছে, তাহলে আমি একটা OH বানালাম, একটা H বন্ড করলাম। তাহলে এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনগুলো? যে হাইড্রোজেনগুলো আমাদের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আছে সেগুলোই হচ্ছে এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু। অর্থাৎ এর বেসিসিটি বা ক্ষারকীয়তা হচ্ছে 2, এখানে 2টো H+ আয়ন বেরোবে, এবং প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর জায়গাতে আমরা অ্যান্সার কত করব? 2। নেক্সট হচ্ছে নাইট্রোজেনের কোন অক্সাইডটি প্রসম? দেখো নাইট্রোজেনের যে অক্সাইডগুলো হয় সেগুলোকে আমরা একদম সিকুয়েন্সিয়ালি লিখেছিলাম, N2O, NO, N2O3, N2O4, NO2 এবং N2O5। সেখানে আমরা দেখেছিলাম যে প্রথম দুটো হচ্ছে আমাদের প্রসম এবং পরেরগুলো হচ্ছে ক্রমশ আম্লিক। প্রথম দুটো প্রসম আর পরেরগুলো হচ্ছে আম্লিক। তাহলে এখানে অপশানের মধ্যে আমার N2Oটা রয়েছে, তাহলে N2Oটা প্রসম, NOটা থাকলে NOটাও প্রসম হতো। নেক্সট হচ্ছে বিজারণ ধর্ম। আমরা জানি হাইড্রাইড যৌগের ক্ষেত্রে বিজারণ ধর্ম নর্মাল পিরিয়ডিক ট্রেন্ড অনুযায়ী কাজ করে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে কমে এবং নিচের দিকে বাড়ে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে কমে এবং উপর থেকে নিচের দিকে বাড়ে। তাহলে এখানে প্রথম অপশানটাই কারেক্ট হবে, কারণ এখানে দেখো গ্রুপ ওয়াইজ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ পরপর রয়েছে, তাই এখানে আমাদের
প্রথম অপশানটা কারেক্ট হবে, বিজারণ ধর্মের এটাই সঠিক ক্রম। জারণ ধর্মের ক্রম বললে আমাদের উল্টো ক্রম হতো, উল্টো অর্ডার হতো। বেশ, নেক্সট আমরা পরের প্রশ্নতে চলে আসি। SiH3 যৌগটি কেমন? যৌগটি হচ্ছে সমতলীয়, প্রথম পয়েন্ট, এবং CH3 অপেক্ষা কম ক্ষারীয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এখানে নাইট্রোজেনের সাথে সিলিকনের pπ-dπ বন্ড ফর্মেশন হয়। এই বন্ড ফর্মেশন হওয়ার জন্য নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে সেই লোন পেয়ার ইলেকট্রন অতটা অ্যাভেলেবেল হয় না কাউকে ডোনেট করার জন্য, তাই এর ক্ষারকীয়তা কমে যায়। এবং CH3 ক্ষেত্রে এরকম pπ-dπ বন্ড দেখা যায় না, ফলে তার গঠনটাও পিরামিডীয় টাইপের হয় এবং দেখা যায় যে সেটা বেশি ক্ষারীয় হয়। তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে খেয়াল রাখবে যে CH3 হচ্ছে পিরামিডীয় এবং বেশি ক্ষারীয়, আর SiH3 হচ্ছে সমতলীয় এবং কম ক্ষারীয়। বেশ, নেক্সট হচ্ছে কোন অক্সো অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 3? তার মানে কার ক্ষেত্রে 3খানা H+ আয়ন রিলিজ হতে পারবে, মানে বের হতে পারবে, অর্থাৎ কার ক্ষেত্রে 3টে OH বন্ড ফসফরাসের সাথে যুক্ত থাকবে, সেটা আমার অ্যাকচুয়ালি জানতে চেয়েছে। তো এখানে আমার অ্যান্সারটা হবে অর্থোফসফরিক অ্যাসিড, অর্থাৎ H3PO4। আমি গঠনটা একটু আঁকছি, দেখে নাও। P ডবল বন্ড ও OH, এটাকে আমাদের প্রথমেই করে নিতে হয়, এটা আমরা জানি। তারপর আর কটা অক্সিজেন পড়ে আছে? দুটো, আর দুটো হাইড্রোজেন পড়ে আছে, তাহলে 2খানা OH বন্ড আরও করে ফেললাম। তাহলে আমাদের এখানে এই এইচটা বেরোতে পারবে, এটাও বেরোতে পারবে, এই এইচটাও বেরোতে পারবে, 3টে H+ বেরোতে পারবে, ফলে ক্ষারগ্রাহিতা কত হয়ে যাবে? 3। বেশ, খুব ইজিলি আমরা অ্যান্সারটা করে ফেলতে পারলাম। নেক্সট হচ্ছে প্রদত্ত কোন ক্যাটায়নটি অ্যামোনিয়ার সাথে জটিল যৌগ গঠন করে না? দেখবে খুব সুন্দরভাবে নোটস আমাদের লেখা আছে যে সিলভার, কপার, ক্যাডমিয়াম, নিকেল এদের সাথে কিন্তু অ্যামোনিয়া যৌগ গঠন করে এবং কোঅর্ডিনেট কমপ্লেক্স গঠন করে, জটিল যৌগ গঠন করে, কিন্তু লেডের সাথে কোনো যৌগ গঠন করে না। তাহলে আমার অ্যান্সার চলে এলো কোনটা? Pb2+। পরের প্রশ্ন হচ্ছে Cn- এবং N2 উভয়ই আইসো ইলেকট্রনিক, কিন্তু Cn- অপেক্ষা N2 রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? এর অনেক কারণ রয়েছে। প্রথমত হচ্ছে এর বন্ড অর্ডার খুব বেশি। বন্ড অর্ডার বেশি হওয়ার জন্য এর মধ্যে বন্ধন শক্তি খুব বেশি, অর্থাৎ এখানে ওভারল্যাপ খুব ভালো হয়, ফলে বন্ডটাকে সহজে ভাঙা যায় না, বন্ধন বিয়োজন শক্তির মান খুব বেশি হয়, কোনো রকম ডাইপোল মুভমেন্ট নেই, ঠিক আছে, তাই এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাহলে এখানে দেখো কারণ হিসেবে নিম্ন বন্ধন শক্তি, এটা তো হবে না কারণ বন্ধন শক্তি এর খুব বেশি। আচ্ছা, অসমান ইলেকট্রন বন্টন, এটাও তো হবে না, কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন বন্টন তো সব দুটো পরমাণুতেই সমপরিমাণ হবে। আচ্ছা বেশ, নেক্সট হচ্ছে বন্ধন ভ্রামকের অনুপস্থিতি, এইটা হচ্ছে আমার কারণ। তার কারণ এখানে কোনো ডাইপোল মোমেন্ট নেই, ঠিক আছে, ফলে এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। দুটোই যেহেতু তড়িৎ ঋণাত্মকতা সমান, তাই এখানে মিউ ভ্যালু বা ডাইপোল মোমেন্টের ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এটা হচ্ছে নন পোলার কম্পাউন্ড, ঠিক আছে। বেশ, বন্ডিং অরবিটালে একাধিক ইলেকট্রনের উপস্থিতি, এটাও সঠিক কারণ নয়, এটাও ভুল তথ্য। বেশ, নেক্সট হচ্ছে নাইট্রোজেন অক্সাইড গুলির মধ্যে প্রদত্ত কোনটি নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড? নাইট্রাস অ্যাসিড, আমরা জানি নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3 আর নাইট্রাস অ্যাসিডের সংকেত হচ্ছে HNO2। তাহলে এখান থেকে যখন আমরা অ্যানহাইড্রেট বের করব, তখন এখান থেকে আমরা ওয়াটারটাকে রিমুভ করে দেবো। তাহলে জল বের করতে গেলে দেখো H2 বের করছি, তাহলে বাঁ দিকে আমাকে 2 নিতে হবে। আচ্ছা, তাহলে H2 বের করলে এখান থেকে আমার কি পড়ে থাকবে? N2 পড়ে থাকবে আর O3 পড়ে থাকবে, কারণ 2 HNO2 করার ফলে, এখানে 2 বসানোর ফলে 2 দুগুণে 4টা অক্সিজেন ছিল, তাহলে একটা বেরিয়ে গেলে আমার 3টা অক্সিজেন পড়ে থাকছে। তাহলে আমার কোন অপশানটা কারেক্ট হবে? এখানে N2O3। প্রদত্ত কোন লবণটির অস্তিত্ব নেই? খুব ভালো প্রশ্ন। তো দেখো লবণ আমাদের সেগুলোই তৈরি হবে, এই যে একটু আগে আমরা একটা গঠনটা দেখলাম, যে যেগুলোর ক্ষেত্রে আমাদের এই OH থাকবে সেইগুলোতে আমাদের এই H+টা রিমুভ করতে পারি আমরা সহজেই। H+টা রিমুভ করতে পারে আমাদের এখানে সোডিয়াম আমরা বসাতে পারি, সোডিয়াম বসালেই আমাদের এখানে এগুলো লবণ তৈরি হবে। তো এখানে কোশ্চেনগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখো এই যে NaH2PO3 এটা আমরা পেয়েছি, এটা অ্যাকচুয়ালি সোডিয়ামটাকে বাদ দিয়ে তুমি যদি এখানে একটা হাইড্রোজেন বসাও আর একটা এক্সট্রা, তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের H3PO3 ছিল, ঠিক আছে, খুব ভালো করে ব্যাপারটা বোঝো। এখানে আমাদের এটা ছিল কিন্তু আগে প্রথমে H3PO3। আচ্ছা, ঠিক তেমনিভাবে এখানে সোডিয়ামটাকে বাদ দিলে তাহলে এখানটাতে আমাদের কী ছিল? H3PO4 ছিল। আচ্ছা, এখানটাতে আমার কী ছিল? H3PO4 ছিল। সোডিয়ামের জায়গাতে জাস্ট আমি হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করছি, অ্যাকচুয়ালি হাইড্রোজেনগুলো বেরিয়েই কিন্তু সোডিয়াম তৈরি হয়েছে।
আচ্ছা, ঠিক তেমনিভাবে এখানটাও আমার H3PO3 ছিল। এবার দেখো যে H3PO4 এর গঠন যখন আমরা করছি তখন আমি এখানে গঠনটা না হয় আরেকবার আঁকছি, পি ডবল বন্ড ও OH OH OH, এটা হচ্ছে আমার H3PO4 এর গঠন। আচ্ছা, এখানে কতগুলো হাইড্রোজেনকে রিমুভ করা যাবে, দিয়ে সোডিয়াম বসানো যাবে, 3টা হাইড্রোজেনকেই দেখো রিমুভ করা যাবে, কারণ এর বেসিসিটি হচ্ছে 3। তাহলে এই প্রত্যেকটা হাইড্রোজেনকে রিমুভ করে আমি এখানে এনে বসাতে পারবো। তাহলে এনে বসালে কি হবে, এটা Na3 হয়ে যাবে, PO4 হয়ে যাবে, Na3PO4। তাহলে সিটা কারেক্ট, সিটা বানানো যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট দেখো বিটাও দেখো H3PO4 থেকে বানানো হয়েছে, এখানে জাস্ট একটা সোডিয়ামকে রিপ্লেস করা হয়েছে, তাহলে নামটা হয়ে গেছে Na, দুটো হাইড্রোজেন আছে H2, P, আর বাকি 4টে O মিলে NaH2PO4 আমার তৈরি হয়েছে। তাহলে এটাও আমার ঠিকঠাক আছে, এটা অবধি কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আমরা H3PO3 থেকে যখন আমরা সল্ট বানানোর চেষ্টা করব, তখন H3PO3 গঠনটা আমাকে দেখতে হবে। সেক্ষেত্রে আমরা গঠনটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে একটা H থাকবে, অর্থাৎ এই Hটাকে তো বের করা যাবে না, তাই এক্ষেত্রে দুটো H প্লাস আমরা রিমুভ করতে পারবো। দুটো H প্লাস রিমুভ করে আমরা এখানে দুটো সোডিয়াম বসাতে পারবো। তার মানে ম্যাক্সিমাম আমি এখানে দুটো সোডিয়াম বসাতে পারি, কিংবা আমি মিনিমাম একটা বসাতে পারি, কিন্তু 3টে সোডিয়াম আমি এখানে ঢোকাতে পারবো না। তাই Na3PO3 অর্থাৎ 3টেকেই আমি রিপ্লেস করলাম, এখানে 3টেকেই রিপ্লেস করে যদি আমি Na3PO3 আমি এখানে বানানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা আমার কখনোই বানানো সম্ভব হবে না। তাহলে এখানে আমার অ্যান্সার হিসেবে কোনটা চলে এলো, Na3PO3, এটা হলে গেল আমার অ্যান্সার, কারণ এই লবণটার কোনো অস্তিত্ব বাস্তবে নেই। নেক্সট হচ্ছে নিচের হাইড্রেটগুলির স্থায়িত্বের ক্রম। আমরা জানি ওপর থেকে নিচের দিকে স্থায়িত্ব বা তাপীয় স্থায়িত্ব আস্তে আস্তে কমতে থাকে। তার কারণটা হচ্ছে NH3-র ক্ষেত্রে বন্ডিংটা সবথেকে ভালো হয়, ওভারল্যাপটা সবথেকে ভালো হয়, বন্ধন বিয়োজন শক্তির মান সবথেকে বেশি। তার কারণ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাইজটা তবুও কম্পারেবল, কিন্তু ফসফরাস হাইড্রোজেনের ক্ষেত্রে সাইজের ডিফারেন্সটা অনেক বেড়ে যাচ্ছে, আর্সেনিক হাইড্রোজেনের ক্ষেত্রে আরও বেড়ে যাচ্ছে, অ্যান্টিমনি হাইড্রোজেনের ক্ষেত্রে আরও বেড়ে যাচ্ছে। তাই সবথেকে বেশি স্থায়ী কোনটা হবে, প্রথমকার অপশানটা হয়ে যাচ্ছে আমার সবথেকে বেশি স্থায়ী টের ক্রম। সঠিক অ্যান্সার আমার এটাই আসছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা চলে আসছি প্রদত্ত কোন অক্সাইডটি বেশি আম্লিক। ঠিক আছে, আমরা জানি যে অ্যাসিডিটি বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে এবং ওপর থেকে নিচের দিকে কমে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমাদের আরেকটা জিনিস দেখে বিচার করা হয়, অক্সিডেশন স্টেট দেখে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রত্যেকেরই আমার অক্সিডেশন স্টেট হচ্ছে +3। তাহলে এখানে অক্সিডেশন স্টেট দেখে বিচার করা চলবে না। তাহলে কি দেখে বিচার করতে হবে, যে গ্রুপ ওয়াইজ এটা কিভাবে সাজানো আছে। গ্রুপ ওয়াইজ যদি আমরা এগুলোকে সাজাই, প্রথমেই আমার N2O3 হবে, তারপরে আমার এটা P4O6, তারপরে আমার আর্সেনিককে যৌগটা হবে, তারপরে আমার এখানে অ্যান্টিমনি নেই অপশানে, তো ঠিক আছে আমার এখানে বিসমাথ আছে, তারপরে আমার বিসমাথ হবে। এই হচ্ছে আমার অর্ডার। অ্যাসিডিটি অর্ডারটা কি বললাম, আমরা জানি পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে আম্লিকতা বাড়ে এবং নিচের দিকে কমে। তাহলে N2O3-র ক্ষেত্রে আম্লিকতা বা অ্যাসিডিটি হয়ে যাবে সবথেকে বেশি। তাহলে আমার কোন উত্তরটা চলে এলো, সি এর অপশানটা। নেক্সট হচ্ছে নিচের কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয় না। ঠিক আছে, তো এক্ষেত্রে এই যে নাইট্রোজেন, আমরা জানি NH3 এবং NF3 এরা আর্দ্র বিশ্লেষিত হয় না, কারণ এদের ক্ষেত্রে ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাই এরা জলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে না এবং আর্দ্র বিশ্লেষণ ঘটে না। ঠিক আছে, এটাও দেখবে ক্লাস নোটসে খুব সুন্দরভাবে আমাদের লেখানো আছে বা আমরা আগের ভিডিওতে ডিসকাশন করেছি। বাকিগুলোতে প্রত্যেকটাতেই ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, তাই তাদের ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ ঘটে, কিন্তু NH3 বা NF3 এদের ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ ঘটে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলির অ্যাসিড ধর্মের ক্রম লেখো। অ্যাসিড ধর্ম মানে এখানে আমাদের যেহেতু সবই নাইট্রোজেন এবং অক্সিজেন দ্বারা আছে, তাহলে গ্রুপ ওয়াইজ কোনো ব্যাপার নেই, তাই এখানে আমাদের জারণ সংখ্যাগুলো দেখে নিতে হবে। জারণ সংখ্যাগুলো আমরা যদি একবার দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের +1, এখানে +2, এখানটাতে +3, এখানটাতে +4, এখানটাতে +5। দেখো এই সি এর অপশানটাতে ক্রমশ জারণ সংখ্যা বেড়ে গেছে। জারণ সংখ্যা যেহেতু ক্রমশ বেড়ে গেছে, তাই এখানে আমাদের অ্যাসিডিটি কী হবে, ক্রমশ বাড়বে। ঠিক আছে, ওই জন্যই দেখো এই বাঁ দিকে আমরা যে অর্ডারটা লিখে রেখেছি, N2O, NO, N2O3, N2O4, NO2, N2O5, এই সিকোয়েন্সটা মনে রাখলেও তোমাদের অ্যান্সারটা তোমরা ইজিলি করে ফেলতে পারবে। বেশ, আর তা না হলে অক্সিডেশন স্টেটগুলো একবার চেক করে দেখে নেবে যে কোথায় পরপর ক্রমশ বেড়েছে। অক্সিডেশন স্টেট যত বাড়ে অ্যাসিডিটি তত বাড়ে, কারণ অক্সিডেশন স্টেট সবচেয়ে বেশি হওয়ার অর্থ
এর মধ্যে ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি, তাই এর মধ্যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি, তাই এর মধ্যে অ্যাসিডিটি সবচেয়ে বেশি। কারণ অ্যাসিড মানে আমরা জানি যে প্রোটন ডোনার এবং ইলেকট্রন অ্যাকসেপ্টার, তাহলে যার মধ্যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি তার মধ্যে অ্যাসিডিটি তত বেশি, তাই N2O5 এর অ্যাসিডিটি এক্ষেত্রে সবচেয়ে বেশি। নেক্সট হচ্ছে NO3- এর বলয় পরীক্ষায় বাদামি বলয় উৎপন্ন হওয়ার জন্য যে যৌগটা দায়ী সেই যৌগটার নাম কি? তো যৌগটার নাম হচ্ছে FeH2O5NoSO4। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম বি নাম্বার অপশানটা আমার উত্তর হবে। এখানে আমার SO4 দেওয়া নেই, যেহেতু আমার SO4টাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া আছে, তাই সেই জন্য আমার এখানে 2+ করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই উত্তরটাই সঠিক হবে। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখতে হবে যেখানে FeH2O5NoSO4 যৌগটার নাম। অনেকে ভুল করে অনেক সময় তোমাদের ডিএরটা মনে হতে পারে, কিন্তু ডিটাতে দেখো NO2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার এখানে অপশান হিসাবে যদি এটাকে NoSO4 থাকতো তাহলে আমরা সেটাকেই কারেক্ট করতাম, কিন্তু যেহেতু আমার SO4 নেই তাই ঠিক আছে, আমার বি এর অপশানটাই কারেক্ট হবে। ঠিক আছে, এখানে মেন কোঅর্ডিনেটেড যৌগের কাটায়নিক পোর্শনটাকে দেওয়া আছে আর কি। নেক্সট হচ্ছে সাদা ফসফরাস এবং গাঢ় H2SO4 এদেরকে উত্তপ্ত করা হলে কি উৎপন্ন হয়? ঠিক আছে, তো খুব ভালো করেই আমরা জানি যে সাদা ফসফরাস এর সাথে H2SO4 এর যে বিক্রিয়া হয়, তো সেক্ষেত্রে আমাদের H3PO4 আমাদের উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা একটু করে রাখবে যে সাদা ফসফরাসের সাথে H2SO4 এর বিক্রিয়াতে আমাদের কী কী তৈরি হবে? H3PO4 হবে, জল হবে, আর SO2 তৈরি হবে। ঠিক আছে, তাহলে সাদা ফসফরাসকে আমরা P4 হিসাবে লিখতে পারি। এখানে যদি আমরা H2SO4 নিই তাহলে প্রোডাক্ট হিসাবে আমরা এখানে খেয়াল রাখবো যে আমার এখানে H3PO4 অর্থাৎ অর্থো ফসফরিক অ্যাসিড আমার তৈরি হবে, আমার ওয়াটার হবে, আর আমার SO2 এখানে আমার উৎপন্ন হবে। বেশ, এই হচ্ছে ব্যাপার। হোম সিগন্যাল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কী কী যৌগ ব্যবহৃত হয়? আমরা জানি ক্যালসিয়াম ফসফাইড এবং ক্যালসিয়াম কার্বাইড ব্যবহৃত হয়। ক্যালসিয়াম ফসফাইড থেকে আমরা ফসফিন গ্যাস পাই, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা অ্যাসিটিলিন গ্যাস পাই, যেটা জাহাজের বিপদ সংকেত রূপে কাজে লাগে। নিচের অ্যাসিডগুলির মধ্যে কোনটি 3 ধরনের লবণ তৈরি করতে পারে? 3 ধরনের লবণ মানে কি? ওই যে একটু আগে ব্যাখ্যা করলাম যে 3খানা হাইড্রোজেন রিপ্লেস হতে পারবে এবং সেই হাইড্রোজেনগুলোতে সোডিয়াম দ্বারা রিপ্লেস হবে। কখনো একটা সোডিয়াম ঢুকবে, কখনো দুটো সোডিয়াম, কখনো 3টে সোডিয়াম, অর্থাৎ ক্ষারকীয়তা 3 হতে হবে, 3টে H+ ওখান থেকে বেরোতে হবে। যদি 3টে H+ বেরোতে পারে, কখনো একটা বেরোবে, তখন একটা সোডিয়াম দ্বারা রিপ্লেস হবে, কখনো দুটো, কখনো 3টে। তো অ্যান্সারটা আমরা বুঝতেই পারছি যে H3PO4 হবে এখানে। তার কারণ আমরা বারবার করে ড্র করছি যে H3PO4 এর গঠনটা হচ্ছে আমাদের ঠিক এইরকম টাইপের, P+O, OH। তাহলে এখানে 3খানা হাইড্রোজেন এখান থেকে রিপ্লেস হতে পারে। তাহলে একটা হাইড্রোজেন রিপ্লেস হলে আমার যে যৌগটা হবে সেই যৌগটার নাম হয়ে যাবে, তাহলে Na করে দিলাম, আচ্ছা H2 রাখলাম, PO4 রাখলাম। যদি দুটো দ্বারা রিপ্লেস হয় তাহলে Na2 হয়ে যাবে, HPO4 হয়ে যাবে, আর 3টে দ্বারাই রিপ্লেস যদি হয় তাহলে আমাদের Na3 হয়ে যাবে, আর PO4 হয়ে যাবে, Na3PO4। তাহলে 3 ধরনের লবণ উৎপন্ন করতে পারে আমাদের অর্থোফসফরিক অ্যাসিড বা H3PO4। বেশ, P4O10 যৌগের সেতু বন্ধনকারী অক্সিজেনের সংখ্যা কটা? ঠিক আছে, তো P4O10 এর গঠন আমরা খুব ভালো করে জানি যে সেখানে আমাদের সেতু বন্ধনকারী অক্সিজেন কটা আছে? 6টা আছে, মানে POP বন্ড করে আছে এরকম অক্সিজেন হচ্ছে 6টা। ঠিক আছে, তো গঠনটা আমাদের খুব ভালো করেই মনে আছে, এই যে POP 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 POP, এখানে কটা অক্সিজেন তাহলে লিখে ফেললাম? 4টে। আর এই মাঝখানটাতে হবে এটা একটা, এটা একটা, তাহলে P4O6 এর গঠন এটা। O10 বলেছে, তাহলে P এর সাথে ডবল বন্ড O করে দিলাম আমরা, P এর সাথে ডবল বন্ড O করে এটাকে বাড়িয়ে দিলাম। তাহলে আমাদের এখানে সেতু বন্ধনকারী অক্সিজেন P4O6 বলুক বা P4O10 বলুক, উভয় ক্ষেত্রেই আমার অ্যান্সার হবে কটা? 6টা। আর যদি বলে P ডবল বন্ড O কটা বন্ড আছে, তখন আমার অ্যান্সার হবে 4টে। বেশ, অক্সিজেন এবং পটাশিয়ামের দহন মানে হাই টেম্পারেচারের কথা বলেছে, কোন অক্সাইডটা হবে? আমরা জানি পটাশিয়ামের সাথে অক্সিজেনের হাই টেম্পারেচারে সুপার অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে যৌগটা হয়ে যাবে KO2, এখানে K+1 আর O2-র জন্য -1। দেখো দুটো অক্সিজেনের জন্য -1, তাহলে একটা অক্সিজেনের জন্য কত হবে? একটা অক্সিজেনের জারণ স্তর হয়ে যাবে এখানে -1/2। আমরা জানি পার অক্সাইডে অক্সিজেনের জারণ স্তর হয় -1, অক্সাইডের ক্ষেত্রে হয় -2, আর সুপার অক্সাইডের ক্ষেত্রে হয় -1/2। আর ফ্লুরিনের সাথে যখন যৌগ হয় তখন আমাদের +1 +2 এগুলো হয়। এই হচ্ছে অক্সিজেনের জারণ স্তর, -2 থেকে +2। বেশ, তাহলে এটা সুপার অক্সাইড তৈরি হলো। প্রদত্ত কোন যৌগটির বন্ধন কোণ 90 ডিগ্রির কাছাকাছি?
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা খুব ভালো করেই জানি যে H2S এর ক্ষেত্রে হবে। এখানে প্রথমত ভেসপার থিওরির যে সূত্রটা আছে VSEPR-এর থিওরি, সেখানে আমরা জানি জেনারেলি যে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কমলে বন্ধন কোণ কমে। তো এখানে এই যে H2 এবং H2S এদের ক্ষেত্রে জলের ক্ষেত্রে বন্ধন কোণটা ওই 104.5 ডিগ্রির মতো হয়, কিন্তু H2S এর ক্ষেত্রে বন্ধন কোণটা হঠাৎ করে ড্রপ হয়ে ওই 94 ডিগ্রির কাছাকাছি চলে আসে। কেন এতটা কমে যায়, কেন 90 ডিগ্রির কাছাকাছি চলে আসে? তার কারণ এই যে সালফারটা রয়েছে, এই সালফারের মধ্যে যে লোন পেয়ার ইলেকট্রনগুলো রয়েছে, তো আমরা জানি সালফারে ভ্যাকেন্ট অরবিটাল আছে। ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার কারণে এখানে লোন পেয়ারগুলোর ক্ষমতা বেড়ে যায়। লোন পেয়ারগুলো বন্ড পেয়ারগুলোকে আরও জোরে জোরে বিকর্ষণ করতে থাকে। জোরে জোরে বিকর্ষণ করতে থাকার ফলে এখানে যে ঘটনাটা ঘটে, বন্ধন কোণের মানটা কমে যায়। অর্থাৎ এই লোন পেয়ারগুলোর ক্ষমতা তুলনামূলকভাবে অনেকটা বেশি বেড়ে যায় যতটা না H2O-তে ছিল। তাই বন্ধন কোণ 1-2 ডিগ্রি কমার কথা ছিল, কিন্তু বন্ধন কোণ দেখা যায় অনেকটা কমে যায়। ঠিক একই কারণে এই যে NH3-র মানটা এই 107.3 বা 8 ডিগ্রির মতো হয়, কিন্তু যখন আমরা PH3-র কথা বলি তখন দেখা যায় বন্ধন কোণটা হঠাৎ করে আবার ড্রপ হয়ে 90 ডিগ্রির কাছাকাছি চলে আসে। কারণ একই, ওই ভ্যাকেন্ট ডি অরবিটাল। নেক্সট হচ্ছে যে একটি গ্যাস বিজারণ দ্বারা ফুলের বর্ণকে বিরঞ্জিত করে, অপর একটা গ্যাস জারণ দ্বারা ফুলের বর্ণকে বিরঞ্জিত করে। তাহলে এখানে ওই বিরঞ্জন ধর্মের কোশ্চেনটা এসেছে আমাদের। একটা বিজারণ ধারা, একটা হচ্ছে জারণ দ্বারা। বিজারণ দ্বারা আমরা জানি SO2 বিরঞ্জিত করে, যেটাকে অস্থায়ী বিরঞ্জন ধর্ম বলি। জায়মান হাইড্রোজেনের প্রেজেন্সে বিরঞ্জনটা ঘটে। আর একটা হচ্ছে ক্লোরিন বিরঞ্জন ঘটায়, যেটা জায়মান অক্সিজেনের প্রেজেন্সে ঘটে, যেটা হচ্ছে স্থায়ী বিরঞ্জন ধর্ম। তাহলে এখানে ফুলের বর্ণকে বিরঞ্জিত দুজনাই করতে পারে। প্রথম কার্ডটা বিরঞ্জিত ধর্ম, যেখানে কিছুক্ষণ পরে বাইরের উপস্থিতিতে কালারটা আবার ফিরে আসে। আর একটা হচ্ছে ক্লোরিন দ্বারা বিরঞ্জন ধর্ম, যেখানে যেহেতু অক্সিজেন দ্বারাই বিরঞ্জনটা ঘটছে, তাই সেখানে কালারটা কিন্তু আর ফিরে আসে না। ওটা হচ্ছে স্থায়ী বিরঞ্জন ধর্ম। প্রথমটাতে জায়মান হাইড্রোজেন ব্যবহৃত হয়, পরেরটাতে জায়মান অক্সিজেন ব্যবহৃত হয়। উভয় ক্ষেত্রেই কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতিতে বা জলের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, শুষ্ক অবস্থাতে ঘটে না। নেক্সট হচ্ছে কোন যৌগের ক্ষেত্রে ও বর্তমান, ঠিক আছে, পারক্ষ লিঙ্কেজ বর্তমান। তো আমরা খুব ভালো করে জানি যে এই যে যৌগগুলো আমাদের ছক সুন্দরভাবে করা আছে। তো একটা সালফার দিয়ে আমাদের যেটা H2SO5 ছিল, পারক্ষ মনোসালফিউরিক অ্যাসিড, অর্থাৎ সেখানে আমরা দেখেছিলাম অক্সিজেনের সাথে অক্সিজেন পারক্ষ লিঙ্কেজ হয়, যেটাকে ক্যারোস অ্যাসিড বা কারোর অ্যাসিড বলা হয়ে থাকে। আর দুটো সালফার দিয়েও লাস্টের যে অপশানটা আমরা করেছিলাম বা স্ট্রাকচারটা H2S2O8, যেটাকে আমাদের পারক্ষ ডাইসালফিউরিক অ্যাসিড বা মার্শালের অ্যাসিড বলা হয়। তো এর ক্ষেত্রে আমাদের ও এর সাথে ও লিঙ্কেজ আমাদের এখানে থাকে। তো এখন ব্যাপার হচ্ছে যে গঠনটা একটু দেখতে হবে। গঠনটা একবার দেখেন। সালফার এস ডবল বন্ড ও OH একটা করে ফেললাম, সালফার ডবল বন্ড ও OH আমরা করে ফেললাম। আচ্ছা, আমাদের হাতে কি আছে? 4টা অক্সিজেন কাভার হয়ে গেছে, 2টো হাইড্রোজেন কাভার হয়েছে। আচ্ছা, আর তো কিছু বাকি নেই। এবার হচ্ছে গিয়ে আমাদের এখনও 4খানা অক্সিজেন বাকি আছে। তাহলে এদিকে একটা ডবল বন্ড ও দিয়ে দিলাম, এদিকে একটা ডবল বন্ড ও দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে 1 2 3 4 6টা অক্সিজেন কাভার হয়ে গেছে। এবার মাঝখানে 2টো অক্সিজেন দিয়ে আমরা এই লিঙ্কেজটা করে ফেললাম। ঠিক আছে, এই যৌগটার নাম হচ্ছে মার্শালের অ্যাসিড বা পারক্ষ ডাইসালফিউরিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট, যেখানে অক্সিজেনের সাথে অক্সিজেন পারক্ষ লিঙ্কেজ রয়েছে। আরেকটা ওই যে বললাম ক্যারোস অ্যাসিডের ক্ষেত্রে হয়। ক্যারোস অ্যাসিডের স্ট্রাকচারটা তাহলে একবার দেখে নিই আমরা। এস ডবল বন্ড ও OH। আচ্ছা, আর কি? আরেকটা ডবল বন্ড ও আছে, আর এইখানটাতে আমাদের OOH হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের H2SO5 আমাদের, এটা হচ্ছে আমাদের পারক্ষ মনোসালফিউরিক অ্যাসিড। এখানেও দেখো আমাদের একটা অক্সিজেনের সাথে অক্সিজেন বন্ড রয়েছে। বেশ, নেক্সট হচ্ছে সালফারের কোন রূপভেদটি CH2 দ্রাবকে অদ্রাব্য। তো আমরা খুব ভালো করেই জানি যে রোম্বিক এবং মনোক্লিনিক, যেগুলোকে আমাদের আলফা সালফার এবং বিটা সালফার বলা হয়ে থাকে, তো সেই সালফারগুলো আমাদের জলে অদ্রাব্য হলেও CH2-তে দ্রাব্য। কিন্তু প্লাস্টিক সালফার, যেটাকে কখনো কখনো গামা সালফার বলা হয়ে থাকে, সেটা আমাদের জল এবং CH2 উভয় দ্রাবকই হচ্ছে অদ্রাব্য। বেশ, তাহলে আমাদের প্রথমকার অপশানটা চলে এলো। এবার নেক্সট হচ্ছে 32-এর প্রশ্নটা, যে গ্রুপ 16-এর যে হাইড্রাইড যৌগগুলো রয়েছে, এদের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের অর্ডার কী হবে। আমরা জানি স্ফুটনাঙ্ক ওপর থেকে নিচের দিকে তো বাড়ে, কিন্তু H2ওটা সব থেকে কম হওয়ার কথা, কিন্তু H2ওটা আমাদের হাইয়েস্ট হয়ে যায়। তার কারণটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে আমাদের এক্ষেত্রে অর্ডারটা এরকম হয় যে H2S, তার থেকে H2AC-টা বাড়ে, তার থেকে H2TE-টা বাড়ে, পোলোনিয়ামটাও বাড়ে, এখানে এই অপশানে নেই, আর H2ওটা আমাদের এখানে হাইয়েস্ট হয়ে যায়। তাহলে আমাদের এখানে কোন অপশানটা মিলছে? আমরা যদি ঘুরিয়ে অপশানগুলোকে দেখি, তাহলে দেখো এখানে সি এর অপশানটা আমাদের অ্যান্সার হিসাবে চলে আসছে। কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম সর্বাধিক? তো
তো এখানে সব গ্রুপ 16-এর মৌলগুলো দেওয়া রয়েছে। আমরা জানি গ্রুপ 16-এর মধ্যে সালফারের ক্যাটিনেশন ধর্ম সর্বাধিক, গ্রুপ 15-এর মধ্যে ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম সর্বাধিক, গ্রুপ 17 জেনারেলি ক্যাটিনেশন ধর্ম দেখায় না। কোনটি সুপার অক্সাইড? একটু আগে আলোচনা করলাম KO2 সুপার অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ স্তর হচ্ছে -1/2, আর Na2O2 এটা হচ্ছে পার অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ স্তর হচ্ছে -1। তাহলে দুটো অক্সিজেনের জন্য -2, একটা অক্সিজেনের জন্য -1। আর এইটার ক্ষেত্রে সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ স্তর হচ্ছে কত? -1/2। ঠিক আছে, বেশ, এটাকে একটু আলাদা করে দিলাম। এই হচ্ছে ব্যাপার। বেশ, তাহলে বিয়েরটা হচ্ছে সুপার অক্সাইড, সিয়েরটা পার অক্সাইড, আর বাকিগুলো আমাদের নর্মাল অক্সাইড। কোনটি ওজনের ধর্ম নয়? অর্থাৎ ওজন কি করতে পারে না। তো আমরা জানি ওজন নিজে বিজারিত হয় এবং অপরকে জারিত করে। তো ওজন Hgকে Hg2O-তে জারিত করে, এটা আমরা খুব ভালো করে জানি। আমরা ট্রেলিং অফ মার্কারি পড়েছি। এই যে মার্কিউরাস অক্সাইডটা উৎপন্ন হয়, ফলে মার্কারির সচলতাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা তো করছে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে পিবিএসকে জারিত করে PbSO4-এ পরিণত করে, HBrকে Br2-তে পরিণত করে, আর KIকে I2-তে পরিণত করে। ঠিক আছে, তাহলে ওজন যখন KI-এর সাথে বিক্রিয়া করে তখন একে কিসে পরিণত করে? KIকে I2-তে জারিত করে, KiO3-তে নয়। তাহলে আমার এইটা হয়ে গেল ওজনের ধর্ম নয়। ঠিক আছে, যেহেতু আমরা এখানে KiO3 পাচ্ছি না, আমরা I2 পাই, আর তার সাথে সাথে KOH, আর ওজনটা তো নিচে অক্সিজেন গ্যাস হয়ে যায়। এই হচ্ছে বিক্রিয়া। বেশ, কোন ক্রমটি ধর্মের সাপেক্ষে সঠিকভাবে কোনটা দেওয়া আছে সেটা আমাদেরকে এখানে বেজার করতে হবে। সব দেখো হাইড্রাইড যৌগ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হাইড্রাইড যৌগের ক্ষেত্রে একমাত্র আম্লিকতার ক্ষারকীয়তাতে একটা ব্যতিক্রম থাকে, বাকি সব কিছু আমাদের নর্মাল রেঞ্জে কাজ করে। আর স্ফুটনাঙ্কের ব্যাপারটা আমাদের একটা থাকে, যে ওয়াটারটা হাইস্ট হয়ে যায়, সে একটা ব্যাপার থাকে। তো এখানে আমরা অপশানগুলো যদি দেখি, প্রথমত হচ্ছে বিজারণ ক্ষমতা বলেছে। আমরা জানি বিজারণ ক্ষমতা বাঁ দিক থেকে ডান দিকে কমে আর ওপর থেকে নিচের দিকে বাড়ে। তাহলে এখানে দেখো ওপর থেকে নিচের দিকে ক্রমশ এটা বেড়েছে, তার মানে প্রথম উত্তরটাই আমাদের সঠিক, আমাদেরকে আর বেশি ভাবতেই হলো না। আচ্ছা, বাকিগুলো যদি আমরা দেখে নিই একবার, যে তাপীয় স্থায়িত্ব আমরা জানি ওপর থেকে নিচের দিকে কমে, কিন্তু এখানে বাড়ে লেখা রয়েছে, লেস দেন দিয়ে দেওয়া রয়েছে, তাহলে বিয়ের অপশানটা আমার হলো না। আচ্ছা, বেশ, বিয়ের অপশানটা আমার ভুল। আচ্ছা, তারপরে আম্লিক প্রকৃতি মানে হচ্ছে অ্যাসিডিটির ক্ষেত্রে আমরা কি জানি, যে যেহেতু এখানে ব্যতিক্রমী অর্ডার, তাই ক্ষারকীয়তা আমরা দেখেছি যে ওপর থেকে নিচে কমে। আচ্ছা, ফলে অ্যাসিডিটি কী হবে? ওপর থেকে নিচে বাড়বে, তাহলে এখানে আমাদের কমানো দেওয়া রয়েছে, তাহলে এটা ভুল। আর নেক্সট হচ্ছে স্ফুটনাঙ্ক তো আমাদের ওয়াটারেরটা হাইস্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এটা তো অর্ডারটা পুরোটাই ভুল দেওয়া রয়েছে, তাহলে আমাদের এখানে প্রথম অপশানটা কারেক্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রদত্ত কোন যৌগটি জারক এবং বিজারক দ্রব্যরূপে কাজ করে? SO2 জেনারেলি কি হয়? নিজে জারিত হতে চায়, অপরকে বিজারিত করে, ফলে SO2 জেনারেলি বিজারক দ্রব্যরূপে কাজ করে। ঠিক আছে, এবং সমস্ত ক্ষেত্রেই আমরা দেখেছি যে SO2 নিজে জারিত হয়ে +6 স্টেটে চলে আসে, কারণ সালফারের ক্ষেত্রে +4-এর থেকে +6 স্টেটটা বেশি স্থায়ী, এটা আমরা জানি। তাই SO2 বরাবর নিজে কি তৈরি হওয়ার চেষ্টা করে? H2SO4 বা K2SO4 হওয়ার চেষ্টা করে, এবং অপরকে কী করে? বিজারিত করে। কিন্তু যখন H2S-এর সাথে বিক্রিয়া হয়, তখন আমরা জানি যে SO2 নিজেই বিজারিত হয়ে যায়, দিয়ে সালফারে পরিণত হয়, ফলে তখন SO2 জারক দ্রব্যরূপে কাজ করে। তাই SO2 হচ্ছে এমন একটা যৌগ যেটা বিজারক এবং জারক উভয় দ্রব্যরূপে কাজ করে। ঠিক আছে, জেনারেলি এটা বিজারক দ্রব্যরূপে কাজ করে, কিন্তু H2S-এর সাথে যুক্ত হলে এটা জারক দ্রব্যরূপে কাজ করে। এই হচ্ছে ব্যাপার। তারপরেরটা হচ্ছে নিচের কোনটিতে এসের সাথে S ডবল বন্ড আছে? তো এখানে দেখো Na দেওয়া রয়েছে, Naটা দেখে আমাদের ভয় খাওয়ার কিছু নেই, এখানে অ্যাকচুয়ালি এটা হাইড্রোজেন দ্বারা এটাকে রিপ্লেস করা হয়েছে, আর কিছু ব্যাপার এখানে নেই। তো এখানে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে, সেই অ্যান্সারটা কি? এই দেখো Na2S2O3, এই যে যৌগটা, এই যৌগটা আমরা দেখেছিলাম যে খানিকটা আমাদের ওই H2SO4 যে যৌগটা আমরা পড়েছি, সেই H2SO4-এর রিপ্লেস, ওখানে একটা অক্সিজেন যখন সালফার দ্বারা রিপ্লেস হয়ে যায়, তখন আমাদের এই যৌগটা তৈরি হয়ে যায়। এই যৌগটাকে আমরা থায়োসালফিউরিক অ্যাসিড বলে থাকি। আচ্ছা, বেশ, তো এখানে আমাদের যে গঠনটা হবে, সেই গঠনটা হচ্ছে এরকম, সালফার থাকে, ডবল বন্ড ও থাকে, এদিকে একটা ডবল বন্ড ওয়ের জায়গাতে আমাদের এখানে এস থাকে, তাহলে সালফারের সাথে সালফার আমাদের ডবল বন্ড এখানে হয়ে যায়। এই একটাই মাত্র যৌগ আছে যতগুলো আমরা সালফারের অক্সো অ্যাসিড পড়েছি, যে সেখানে সালফারের সাথে সালফার ডবল বন্ড রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, নেক্সট কি আমাদের এই যে জায়গাটা সাইডের যে পোর্শনটা, এগুলো তো আমাদের H2 থাকলে OH থাকতো, তো এখানে আমার এনে আছে তাহলে ONA করে দিলাম, আর তো কোনো ডাউট হওয়ার কোনো কথা নয়, এগুলোকে ONA করে দিলাম। যদি হাইড্রোজেন থাকতো তো হাইড্রোজেন করতাম, কোনো অসুবিধা ছিল না। তাহলে এই যে যৌগটা Na2H2O3, পরবর্তীকালে কখনো কখনো প্রশ্নটা তোমাদের H2H2O3 হিসাবেও দিতে পারে, তখন এগুলোকে ONA না করে OH করবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি সালফারের সাথে সালফার ডবল বন্ড আছে, যৌগটার নাম হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। বেশ, তো এটার ক্ষেত্রে সালফারের সাথে সালফার ডবল বন্ড আছে। পরের প্রশ্নতে চলে আসে, নিচের কোন যৌগ জোটটি সালফারের পারক্সো অ্যাসিড? ওই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে পারক্সো অ্যাসিড, সালফারের পারক্সো অ্যাসিড মানে অক্সিজেনের সাথে অক্সিজেন কি বন্ড হবে? ডবল বন্ড হবে। কার কার ক্ষেত্রে দেখা যায়? H2SO5 এবং H2SO8, অর্থাৎ পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড বা ক্যারোস অ্যাসিড, এবং পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড বা হচ্ছে আমাদের মার্শালের অ্যাসিড। তাহলে প্রথমকার অপশানটা দিয়ে দেখো, প্রথমেই মার্শালের অ্যাসিড দেওয়া রয়েছে বা পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, এবং তারপরে আমাদের ক্যারোস অ্যাসিড রয়েছে। দুটো গঠন তো আমরা একটু আগে বাঁ দিকে ড্র করলাম, তাহলে এই গঠনগুলো নিয়ে আমরা আর আলোচনা করছি না। এই একটা গঠন আর এই একটা গঠন আমরা একটু আগেই ড্র করলাম। আচ্ছা, নেক্সট চলে আসছি 40-এর মধ্যে। 40-এর কোশ্চেনটা, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন? দেখো, এটার উত্তর হবে SO2, কারণ SO2 এর কোনো বর্ণ নেই, কালারলেস, কিন্তু এর পোড়া বারুদের মতো গন্ধ রয়েছে, তাই এক্ষেত্রে আমার এটা অ্যান্সার দাঁড়ালো। প্রদত্ত কোনটিতে SOS বন্ধন আছে? অর্থাৎ সালফার অক্সিজেন সালফার বন্ধন আছে, ঠিক আছে। অর্থাৎ এর ক্ষেত্রে উত্তরটা আমাদের হবে পাইরোসালফিউরিক অ্যাসিড, বা যেটাকে আমরা ওলিয়াম বলে থাকি, যেটা সংকেত হচ্ছে H2S2O7। দেখো, এখানে অক্সিজেনটা অড আছে বলেই এটা দুটো সালফারের মাঝে ঢুকে যায়। তাহলে গঠনটা আমরা একটু দেখে নিই। S ডবল বন্ড OH, S ডবল বন্ড OH হলো। আচ্ছা, 4টা অক্সিজেন হয়েছে, আরও 3টা অক্সিজেন বাকি আছে, তাহলে ডবল বন্ড ও করে দিলাম, ডবল বন্ড ও করে দিলাম, মাঝখানে অক্সিজেন দ্বারা বন্ড করে দিলাম। ব্যাস, তাহলেই আমাদের এখানে SOS বন্ধন হয়ে গেল। বেশ, এই গেল পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম, যার মধ্যে SOS বন্ধন আসে। তারপরেরটা, নিচের হাইড্রাইডগুলির বন্ধন কোণের সঠিক ক্রম লেখো। তো আমরা তো খুব ভালো করেই জানি যে বন্ধন ক্রম ওপর থেকে, মানে বন্ধন কোণের ক্রম ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে কমে। তাহলে আমাদের এখানে সহজেই আমরা অ্যান্সারটা করতে পারবো, প্রথম অ্যান্সারটা, ঠিক আছে। তার কারণটা কি? তার কারণ আমরা ফ্যাজান্স রুল অনুযায়ী দেখেছি, কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কমলে বন্ধন কোণ কমে। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তাই এর বন্ধন কোণ সবচেয়ে বেশি। তারপরে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কমেছে, বন্ধন কোণ ক্রমশ কমেছে। এখানে আরেকটা প্রশ্ন আছে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে জলের ক্ষেত্রে দেখা যায় বন্ধন কোণের মানটা 104.5 ডিগ্রি, তারপরে এটা হঠাৎ করে ড্রপ হয়ে যায় কেন, এতটা কমে যায় কেন? তার কারণটা হচ্ছে যে অক্সিজেনের মধ্যে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না, তাই লোন পেয়ারগুলো অতটা জোরে বিকর্ষণ করতে পারে না। তারপরে যেহেতু ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামের ক্ষেত্রে, তাই এক্ষেত্রে লোন পেয়ারগুলো বিকর্ষণ ক্ষমতা বেড়ে যায়, তাই এগুলো কি করে, দুটো হাইড্রোজেনকে আরও কাছাকাছি নিয়ে চলে আসে এবং বন্ড অ্যাঙ্গেলটা প্রায় 90 ডিগ্রি কাছাকাছি চলে আসে, ঠিক আছে। তো এটার ব্যাখ্যাটা আমাদের যদিও চাইনি, আমরা নর্মালি আমাদের কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা দিয়ে অ্যান্সারটা করে ফেলতে পারবো। নেক্সট হচ্ছে, নিচের কোন যৌগটির অস্তিত্ব নেই? ঠিক আছে, এই প্রশ্নটা তো আমরা খুব ভালো করেই নোটের মধ্যে পড়েছি যে সালফার একমাত্র ফ্লোরিনের সাথেই 6টা যৌগ, মানে সমযোজ্যতা 6 প্রদর্শন করে যৌগটা গঠন করতে পারে। কিন্তু যদি আমরা এখানে ফ্লোরিনের জায়গায় ক্লোরিন ব্যবহার করি, তাহলে আমাদের ক্লোরিনের সাইজটা বড় হওয়ার জন্য সালফারের চারিদিকে কিন্তু 6টা ক্লোরিন থাকতে পারে না। অর্থাৎ সালফারের চারিদিকে যেমন এরকম অক্টাহেড্রাল গঠন আমাদের একটা তৈরি হয়, sp3d2 হাইব্রিডাইজেশন হয়, এবং আমাদের এই SF6টা যেমন পসিবল, কিন্তু HCl6টা কিন্তু পসিবল নয়। SF4টা পসিবল, 4টে ফ্লোরিন থাকতে পারে, 2টো ক্লোরিন থাকতে পারে, কিন্তু 6খানা ক্লোরিন সালফারের চারিদিকে থাকতে পারে না। একটাই কারণ, রিপালশন, ক্লোরিনের সাইজ বেশি হয়ে যাচ্ছে, রিপালশন ঘটবে। নেক্সট হচ্ছে কমলা বর্ণের কঠিন পদার্থ। কমলা বর্ণের কঠিন পদার্থ বললেই আমাদের K2Cr2O7 কথা মনে পড়ে, K2Cr2O7, ঠিক আছে। আর বেগুনি বললেই আমাদের KMNO4 কথা মনে পড়ে। তো এখানে এই যে K2Cr2O7, এটাকে যদি আমরা হিট দিই, তাহলে আমাদের এখান থেকে কি উৎপন্ন হবে সেটা আমাদের এখান থেকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কি করব, K2Cr2O7কে হিট দিলে কি তৈরি হয়? আমরা জানি K2CrO4 হয়, Cr2O3 হয়, আর আমাদের অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যেটা আমাদের ইম্পর্টেন্ট পোর্শন।
তো বর্ণহীন গ্যাস অক্সিজেন, যেটাকে ওয়াই দ্বারা ডিনোট করেছে আমাদের, অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো। সেই অক্সিজেন ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে কী তৈরি করবে? ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে, যেটা হচ্ছে আমাদের সাদা কঠিন পদার্থ। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল রাখবে এটা। নেক্সট হচ্ছে টেট্রা হ্যালাইড। গ্রুপ 16-এর মৌলগুলোর কথা বলেছে। একটা টেট্রা হ্যালাইডের উদাহরণ করি আমরা, SF4। ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। আমাদের এখানে কি বলেছে? সংকরায়ন বলেছে। তাহলে আমাদের এখানে টোটাল ইলেকট্রনটা কাউন্ট করি। টোটাল ইলেকট্রন সালফারের 6 আর 4টে ফ্লোরিনের জন্য 4 × 1, তাহলে টোটাল ইলেকট্রন 10। ইলেকট্রন পেয়ার হয়ে যাবে 10/2 মানে 5। এর মধ্যে 4টে ফ্লোরিন আছে, তাহলে বন্ড পেয়ার আমার 4 আর লোন পেয়ার কত? লোন পেয়ার হচ্ছে 1। আচ্ছা, ইলেকট্রন পেয়ার দেখে হাইব্রিডাইজেশন করতে হয়। 5 আছে, তাহলে একটা S, 3টে P, একটা D, তাহলে 5টা হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন পেয়ার দেখে আমরা সহজেই হাইব্রিডাইজেশনটা করে ফেলতে পারলাম। বেশ, যদি আমাদের জিওমেট্রি আসতো ট্রাইগোনাল বাইপিরামিডাল বা TBP বলতাম। যদি আমাদের শেপ আসতো 4টে বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে, তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল থেকে একটা বাদ চলে গেলে আমরা সিস বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল শেপ হয়, এটা আমরা খুব ভালো করেই জানি। তাহলে আমরা সেই গঠনটা আমরা তখন করতাম। বেশ, এই হচ্ছে আমাদের ব্যাপার। অর্থাৎ SF4-এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি গঠনটা হতো এরকম টাইপের, S, এদিকে F, এদিকে F, এখানে F, আর এখানটাতে আমাদের লোন পেয়ারটা আছে। সিসো বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল আমাদের গঠন দাঁড়াতো। কোন হ্যালোজেন মৌলটির ইলেকট্রন গ্রহণ এনথালপি সবচেয়ে বেশি ঋণাত্মক, মানে সবচেয়ে বেশি আর কি। ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি কার হায়েস্ট? আমরা জানি ক্লোরিনের হায়েস্ট। সমগ্র পিরিয়ডিক টেবিলটার মধ্যে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ক্লোরিনের হায়েস্ট। নেক্সট হচ্ছে বিজারিত হওয়ার প্রবণতা, মানে নিজে বিজারিত হচ্ছে, তার মানে অপরকে জারিত করছে। অপরকে জারিত করছে মানে জারণ ধর্ম। আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে জারণ ধর্ম বাড়ে, আর ওপর থেকে নিচের দিকে জারণ ধর্ম কমে। তাহলে ওপর থেকে নিচের দিকে জারণ ধর্ম যেহেতু কমছে, তাই সব থেকে বেশি জারণ ধর্ম হবে বা বিজারিত হওয়ার প্রবণতা হবে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। তাহলে আমাদের প্রথম অপশানটা এখানে কারেক্ট অ্যান্সার হিসাবে চলে এলো। নেক্সট আমরা চলে আসছি ফ্লোরিনের সাথে জলের বিক্রিয়াতে কী কী উৎপন্ন হয়। ফ্লোরিনের সাথে জলের বিক্রিয়া, ফ্লোরিনের সাথে জলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়। আমার এখানে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা হচ্ছে আমাদের HF তৈরি হয়, O2 তৈরি হয় এবং O3 আমাদের এখানে তৈরি হয়। তাহলে আমাদের এখানে প্রথম এই লাস্টের অপশানটা কারেক্ট হয়ে গেল, যে HF, O2 এবং হচ্ছে O3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বেশ, 49-এ চলে আসি। হ্যালোজেন অ্যাসিডগুলির স্থায়িত্বের ক্রম। তা আমরা খুব ভালো করেই জানি ওপর থেকে নিচের দিকে তাপীয় স্থায়িত্ব কমে, সব থেকে বেশি স্থায়ী হচ্ছে HF। তার কারণটা হচ্ছে হাইড্রোজেন এবং ফ্লোরিনের সাইজটা তবুও কম্পারেবল। তারপরে যখন আমরা HCl-এ চলে আসবো, সাইজটা আরও বেড়ে যাচ্ছে, ডিফারেন্সটা, তারপরে আরও বেড়ে যাচ্ছে, তারপরে আরও বেড়ে যাচ্ছে। ওভারল্যাপ সব থেকে ভালো হবে HF-এর ক্ষেত্রে, বন্ধন বিয়োজন শক্তি HF-এর সব থেকে বেশি, তাপীয় স্থায়িত্ব HF-এর সব থেকে বেশি। তাই আমার অর্ডার চলে আসবে কোনটা? প্রথমকার অপশানটা। নেক্সট হচ্ছে ICl2- আয়োডিনের সংকরায়িত অবস্থা। তো ICl2- টোটাল ইলেকট্রন কাউন্ট করব আমরা। আয়োডিনের জন্য 7, যেহেতু এটা গ্রুপ 17 অবস্থিত, তাই বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, 7। ক্লোরিনের জন্য আমাদের যোজ্যতা দেখব 1, একটা ইলেকট্রন বন্ডের মাধ্যমে শেয়ারিং করে, অর্থাৎ বন্ধনে একটা ইলেকট্রন মানে ব্যবহার করে, তাই দুটো ক্লোরিনের জন্য কত হবে? 2 × 1 মানে কত হয়ে গেল আমাদের? 2 × 1 মানে হচ্ছে 2, আর মাইনাস দেওয়া আছে তার জন্য 1 আরও যোগ হয়ে গেল। তাহলে টোটাল কটা ইলেকট্রন পেলাম? 10টা। তাহলে ইলেকট্রন পেয়ার কটা হবে? 10/2 মানে কটা? 5টা। তাহলে ইলেকট্রন পেয়ার দেখে হাইব্রিডাইজেশন বের করতে হয়। তাহলে প্রথমে আমরা হাইব্রিডাইজেশনটা বের করে নিলাম। 5 মানে হচ্ছে আমার sp3 ডিহাইব্রিডাইজেশন। এবার যদি আমরা বন্ড পেয়ার বের করতে চাই, তাহলে বন্ড পেয়ার দুটো Cl আছে বলে 2 হবে, লোন পেয়ার কত হবে? 3 হবে। আচ্ছা, জিওমেট্রি কী হবে? জিওমেট্রি sp3d হলে অ্যাকচুয়ালি জিওমেট্রি হওয়ার কথা ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু আমাদের এক্ষেত্রে শেপটা কী হবে? শেপটা হয়ে যাবে আমাদের লিনিয়ার শেপ হয়ে যাবে। তাহলে এখানে আমার I থাকবে, ওপরে Cl থাকবে, নিচে Cl থাকবে, মাঝে মাইনাসটা বসে যাবে। এই হচ্ছে আমাদের ICl2- গঠন। ঠিক আছে। আচ্ছা, ট্রাইগোনাল বাইপিরামিডাল ছিল, তার জন্য আমাদের লোন পেয়ারগুলোকে আমরা এরকম পোর্শনে আমরা এই ইকুয়েটোরিয়াল পজিশনে বসাবো, আর অ্যাক্সিয়াল পজিশনে দুটো Clকে রেখে দেবো। প্রদত্ত কোন ইন্টারহ্যালোজেন যৌগটির অস্তিত্ব নেই? দেখবে ইন্টারহ্যালোজেন আমরা একটা টাইপ করেছিলাম, XX-3, XX-5 এবং XX-7, এই আমরা অর্ডারে পড়েছিলাম। অর্থাৎ
কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে প্রান্তীয় পরমাণু হয় একটা হবে, না হলে তিনটে হবে, না হলে পাঁচটা হবে, না হলে সাতটা হবে। যেখানে কেন্দ্রীয় পরমাণুটাকে সাইজে বড় হতে হবে এবং কম তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন হতে হবে, আর প্রান্তীয় পরমাণুটাকে আকারে ছোট হতে হবে এবং বেশি তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন হতে হবে। তো এখানে আমাদের IF5 এটা তো আমাদের গঠন হয়, আমরা উদাহরণে দেখেছি। ClF3 গঠন হয়, কোনো অসুবিধা নেই। BrCl এটাও গঠন হবে, কারণ আমাদের এখানে প্রথম কার্ডটা প্লাস আর তারপরেরটা -1 হবে, এখানে কোনো অসুবিধা নেই। ICl4 এর কিন্তু কোনো অস্তিত্ব নেই, দেখো এই প্যাটার্নের মধ্যে ICl4টা মিলছে না। আয়োডিন দ্রবণকে বিবর্ণ করতে যে জলীয় দ্রবণটি মিশিয়ে ঝাঁকানো হয় সেই দ্রবণটার কি নাম, এই হচ্ছে প্রশ্ন। সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেটের সাথে সোডিয়াম থায়োসালফেটের সংকেত হচ্ছে Na2H2O3, যেটা একটু আগে আমরা গঠনটা দেখলাম এই জায়গাটাতে, যে H2H2O3 পরিবর্তে যেটা আমাদের গঠন হিসেবে ছিল Na2H2O3, যেটাকে আমরা সোডিয়াম থায়োসালফেট বলছি। আচ্ছা, বেশ, সেই সোডিয়াম থায়োসালফেটের সাথে যদি আমরা I2 বাদামি বর্ণের I2 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের এখানে Na উৎপন্ন হবে এবং Na2S4O6 উৎপন্ন হবে, ঠিক আছে। এবং আয়োডিনের যে বর্ণটা, সেই বর্ণটা কী হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে, ফেড হয়ে যাবে। বেশ, হ্যালোজেন অ্যাসিডের বিজারণ ক্ষমতা, এই মাত্র আমরা দেখলাম যে বিজারণ ক্ষমতা বাঁ দিক থেকে ডান দিকে কমে আর নিচের দিকে বাড়ে। তাহলে নিচের দিকে যখন বাড়ছে তাহলে তখন সব থেকে বেশি হবে HI এবং সব থেকে কম হবে HF। তাহলে আমাদের এখানে সহজেই অ্যান্সারটা করে ফেলতে পারলাম 53-র ক্ষেত্রে এ অপশানটা। আমাকে শুধুমাত্র পিরিয়ডিক ট্রেন্ডগুলো জানতে হবে, যে কোন দিক থেকে কোন দিকে কোনটা বাড়ে, কোন দিক থেকে কোনটা কমে। তো জারণ ক্ষমতা আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে, নিচের দিকে কমে, আর বিজারণ ক্ষমতা বাঁ দিক থেকে ডান দিকে কমে আর নিচের দিকে বাড়ে। তাহলে নিচের দিকে বাড়ে মানে HIটা হাইয়েস্ট হবে আর HFটা লোয়েস্ট হবে। ব্যাস, আমার অ্যান্সার চলে এলো। পরাচুম্বকীয় পদার্থ প্যারাম্যাগনেটিক, তো এখানে আমাদের অ্যান্সার হবে ClO2, কারণ ক্লোরিনের মধ্যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যায়। তার কারণ যদি আমরা ইলেকট্রনগুলো কাউন্টও করি, টোটাল ইলেকট্রন প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো, ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা টোটাল ইলেকট্রনটা ধরি কাউন্ট করি 17 দুগুণে 34 হয়ে যাচ্ছে, আর অক্সিজেনের তো জোড় সংখ্যায় আছে, কোনো অসুবিধা নেই। এখানেও Cl2 আছে, এখানেও Cl2 আছে, এখানে একটা ক্লোরিন আছে, তার মানে 17 ক্লোরিনে ইলেকট্রন সংখ্যাটা আমার অড নাম্বারে চলে আসছে, তাই এটা হয়ে যাচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক, আমাদের গঠনটা চলে আসছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। নেক্সট হচ্ছে কোন অ্যানায়নটি জারণ বিজারণ উভয় ধর্মই দেখায়, অর্থাৎ কার ক্ষেত্রে একবার চার্জটা প্লাস মানে বাড়ে, আবার কার ক্ষেত্রে কমে, সেটা আমার এখানে জানতে চেয়েছে। তো এখানে ক্রোমিয়ামটা দেখো +6 স্টেটে রয়েছে, এটাই হচ্ছে এর হাই স্টেট, তাহলে কখনোই এই জারণ সংখ্যাটাকে আর বাড়াতে পারে না, ফলে নিজে জারিত হওয়ার প্রবণতা এর আর নেই। নাইট্রোজেনটা +5 স্টেটে আছে, এটা নিজে জারণ সংখ্যাকে আর বাড়াতে পারে না, তাহলে এরও জারণ মানে আর নিজে জারিত হওয়ার কোনো ব্যাপার এখানে আমাদের থাকছে না। নেক্সট হচ্ছে OCl- যে যৌগটা রয়েছে, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +1। কেন? কারণ অক্সিজেনের -2, ক্লোরিনের যদি আমরা +1 বসাই তাহলে ওভারঅলটা -1 আসবে, কারণ এখানে মাইনাস দেওয়া আছে। তাহলে ক্লোরিনের জারণ স্তর হচ্ছে এখানে আমাদের +1। তো আমরা জানি ক্লোরিনের ক্ষেত্রে হাইয়েস্ট জারণ স্তর হচ্ছে +7 আর লোয়েস্ট জারণ স্তর হচ্ছে -1, ঠিক আছে। এই হচ্ছে এর ক্রম, মাঝখানে আরও থাকে, 0 থাকে, +1, +3, +5 এগুলো সব থাকে। তো যেহেতু এইখানে ক্লোরিনের জারণ স্তরটা আমার +1 হচ্ছে, তাই জারণ স্তরটাকে কখনো কখনো মাইনাসে ট্রান্সফার করতে পারবে, কখনো কখনো প্লাসে ট্রান্সফার করতে পারবে, তাই এর জারণ এবং বিজারণ উভয় ধর্মই কিন্তু দেখা যাবে। বেশ, এই হচ্ছে আমাদের ব্যাপার। বেশ, আর সালফারটার ক্ষেত্রে তো আমাদের এখানে ম্যাক্সিমাম 2- দেওয়া রয়েছে, তাহলে এটা তো আর নিজে বিজারিত হওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে এটা আমাদের অ্যান্সারে দাঁড়াচ্ছে না, তাহলে আমাদের OCl- অ্যান্সার হলো। নেক্সট হচ্ছে গাঢ় HNO3 এর সাথে আয়োডিনের বিক্রিয়াতে, মানে I2 এর সাথে যখন আমরা গাঢ় HNO3 এর বিক্রিয়া ঘটাবো, তখন আমাদের কি বিক্রিয়া হবে? আমরা জানি আয়োডিনের সাথে বিক্রিয়াতে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে HiO3। আমরা পড়েছিলাম যে HNO3 যে সমস্ত অধাতুর সাথে বিক্রিয়া করে, তার মধ্যে আছে আয়োডিন, তার মধ্যে আছে P4, তার মধ্যে আছে S8, তার মধ্যে আছে কার্বন। আমরা এটা IPS কার্বন বা IPSC বলে মনে রেখেছিলাম, IPS কার্বন। তাহলে আয়োডিনের সাথে HiO3 তৈরি করে, আচ্ছা P4 এর সাথে H3PO4 তৈরি করে, সালফারের সাথে H2SO4 তৈরি করে, কার্বনের সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা চলে এলো HiO3। বেশ, নেক্সট হচ্ছে প্রদত্ত যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা কী ধরনের বিক্রিয়া, তাহলে এখানে একবার অক্সিডেশন স্টেটটা দেখিনি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে ক্লোরিনটা আমার +5 স্টেটে আছে,
এখানকার ক্লোরিনটা +7-এ আছে, এটা -1-এ আছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো +5 থেকে এটা একবার +7-এ যাচ্ছে, তার মানে জারণ হচ্ছে। আবার +5 থেকে যখন এটা -1-এ আসছে তখন বিজারণ হচ্ছে। তাহলে কোনো একটা পদার্থ থেকে যখন জারণ বিজারণ উভয়ই ঘটে তখন সেটাকে বলা হয়ে থাকে ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া। নেক্সট হচ্ছে কার্বন ডাইসালফাইডে ব্রোমিনের বর্ণটা কেমন। তো কার্বন ডাইসালফাইডে ব্রোমিনের বর্ণ হচ্ছে কমলা কালারের বর্ণটা থাকে। ঠিক আছে, এটাকে আমরা খেয়াল রাখবো, যেখানে আমার অ্যান্সারটা হয়ে যাবে কমলা। নেক্সট হচ্ছে ClO3- গঠন বলেছে, টোটাল ইলেকট্রনটাকে কাউন্ট করতে হবে। টোটাল ইলেকট্রন হচ্ছে 7। আচ্ছা, ক্লোরিনের জন্য অক্সিজেনটাকে তো আমরা জেনারেলি বাদ দিয়ে দিই, আর মাইনাস আছে বলে 1 যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল 8। তাহলে ইলেকট্রন পেয়ারটা হয়ে গেল 8/2 মানে 4। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার হাইব্রিডাইজেশন হয়ে গেল sp3, কারণ ইলেকট্রন পেয়ারটাকে দেখে আমি হাইব্রিডাইজেশন করি। আমার জিওমেট্রি হয়ে গেল টেট্রাহেড্রাল, কারণ জিওমেট্রিটাও আমরা ইলেকট্রন পেয়ার দেখে করি। এবার বন্ড পেয়ার আছে আমার এখানে 3টে, কারণ 3টে অক্সিজেন আছে, আর লোন পেয়ার একটা। তাহলে টেট্রাহেড্রাল থেকে যদি আমাদের 3টে বন্ড পেয়ার হয় তাহলে আমাদের এখানে 3খানা ও এরকমভাবে থাকছে, কিন্তু আমার এখানে ওপরে একটা লোন পেয়ার থেকে যাচ্ছে। তাই এর ক্ষেত্রে যদি আমরা গঠন বলি তাহলে আমাদের গঠনের ক্ষেত্রে মানে জিওমেট্রি জানতে চেয়েছে, আমার এখানে অ্যান্সার হয়ে যাবে চতুস্থলকীয় মানে টেট্রাহেড্রাল। যদি শেপ বা আকার চাইতো তাহলে আমাদের এক্ষেত্রে পিরামিডাল করতে হতো। তো পিরামিডাল আমাদের এখানে অপশানে সেই কারণে দেয়নি, তাই আমাদের এখানে পিরামিডাল আমরা অ্যান্সারটাকে নিলাম না, কারণ আমাদের এখানে জিওমেট্রি চেয়েছে, গঠন চেয়েছে, জিওমেট্রি চেয়েছে, শেপ বা আকার চায়নি। তাই আমার এখানে এই যে ইলেকট্রন পেয়ার দেখে আমাদের যে টেট্রাহেড্রাল সেটা আমাদের চলে এলো চতুস্থলকীয়, বা যেটাকে আমরা টেট্রাহেড্রাল সংক্ষেপে আমরা টিডি বলে থাকি। বেশ, তো এই 59টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। এরপরে আমরা এরকম আরও ডিপিপি আলোচনা করব। তোমরা চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, গ্রুপ 15, 16, 17 এবং বারবার করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে কোশ্চেনগুলো করতে পারবে।